নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের দ্বিতীয় পর্ব। এইবার শিকার সাধারণত কত রকমে করা হয়, অর্থাৎ শিকারের জন্য কি কি উপায় অবলম্বন করা হয় তা মোটামুটি বলতে চেষ্টা করব। এর সঙ্গে জঙ্গলের জানোয়ারের স্বভাব এবং চালচলন ও শিকারে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তাও কিছু কিছু বলবো। বন্যজন্তু শিকার করতে হলে বনেই যেতে হয়, এ কথা বলাই বাহুল্য। কিন্তু বনে গেলেই কি এদের দেখা পাওয়া যায়? বন তো ছোট জায়গা নয় যে সেখানে গিয়ে কোনো একটা স্থানে দাঁড়িয়ে চারদিকে তাকালেই তার সবটা দেখে নেবে, আর সেই সঙ্গে সেই বনের জন্তুগুলোকেও দেখে ফেলবে। ছোট ছোট বনে বন্যজন্তু, বিশেষত বড় বন্যজন্তু প্রায়ই থাকে না। বড় জন্তু শিকার করতে হলে বিস্তীর্ণ জঙ্গল, যেখানে লোক সমাগম কম হয়, সেই রকম বনে প্রশস্ত। সহজেই বুঝতে পারো যে সেরূপ বনে শিকারের জন্তু খুঁজে বার করা বড় সোজা ব্যাপার নয়। তোমরা শুনে থাকো যে অমুক বনে, যেমন সুন্দরবনে, অনেক বাঘ আর হরিণ আছে, কিন্তু ওই রকম বন একটা গ্রাম বা একটা শহরের মতো ছোট জায়গা নয়, তার চেয়ে অনেক বড় জায়গা সেসব। আর জন্তুরা তো মানুষের মতো এক জায়গায় ঘরবসতি করে বাস করে না, যে একটা কারো সন্ধান পেলে এবং সে কোথায় থাকে কোনো মতে জেনে নিতে পারলে ওই সঙ্গে আরও অনেকগুলির সন্ধান পাবে। ওরকম জঙ্গলে বন্দুক ঘাড়ে করে দিনের পর দিন ঘুরে বেড়ালেও অনেক সময় শিকারের সন্ধান পাবে না। তাহলেই বুঝতে পারছো যে তোমাকে এমন উপায় অবলম্বন করতে হবে যাতে তুমি সহজে শিকারের জন্তুর কাছে পৌঁছতে পারো, বা তুমি জঙ্গলে একটা জায়গায় স্থির হয়ে থাকলেও সে তোমার কাছে আসতে বাধ্য হয়। বাধ্য হয় বলছি এই জন্যে যে কতকটা জোর করে ভয় দেখিয়েই তাকে আনা হয়। তোমরা অনেকে কোনো বড় পুষ্করিণীতে বেড়াজাল দিয়ে মাছ ধরা দেখেছ। এই বাধ্য করার ব্যাপারটা সেই রকমের। পুষ্করিণীর একটা দিকে বেড়াজালকে অর্ধচন্দ্রাকারে ছড়িয়ে দিয়ে জালটাকে সেইভাবে টানতে টানতে পুষ্করিণীর অপর দিকে নিয়ে যাওয়া হয়, আর তার ফলে পুষ্করিণীর বড় মাছগুলি জালের আগে আগে চলতে থাকে। জালটি এগিয়ে আসতে আসতে যখন তার সম্মুখের জলভাগ সংকীর্ণ হয়ে আসে, তখন মাছগুলো ভয় পেয়ে কী রকম লাফাতে থাকে তা দেখেছ। সম্মুখে আর পালাবার পথ না পেয়ে মাছগুলো তখন জাল ভেদ করে পালাতে চেষ্টা করে এবং জালে আবদ্ধ হয়। জঙ্গলের জন্তুদেরও কতকটা ওই রকম উপায়ে শিকারীর কাছে তাড়িয়ে আনা হয়। একে চলতি কথায় জঙ্গল পিটা বা জঙ্গল ঝাড়া বলে। এর ইংরাজি কথা বিট করা। এই শিকারের আরেক নাম হচ্ছে বের শিকার। জঙ্গল ঝাড়া জিনিসটা এই রূপ। জঙ্গলের কোনো একটা স্থান শিকারির জন্য নির্দিষ্ট হয়। সেখানে শিকারী মাটিতে দাঁড়াবে বা গাছের ওপর মাচান করে বসবে। এই স্থান থেকে অনেকটা দূরে একদল লোক ওই জঙ্গলের এক অংশে লাইন দিয়ে দাঁড়াবে। লাইনটা হবে বেশ বড় আর কতকটা অর্ধচন্দ্রাকৃতি। জেলেরা যেমন বেড়াজাল ছড়িয়ে দেয়, ওই লাইনের বাঁকানো মুখ দুটো থাকবে শিকারির দিকে, আর যারা লাইন ধরে দাঁড়াবে তারা সকলেই শিকারির দিকে মুখ করে দাঁড়াবে। আমি যেখানে বেশিরভাগ শিকার করেছি বা দেখেছি, সেখানে এই লাইনকে পন্তা বলে এবং লাইন ধরে দাঁড়ানোকে পন্তা ধরা বলে। আমিও তাই বলবো এবং লাইনের লোকদের পন্তার লোক বা বিটার বলবো। বিটারদের সঙ্গে তীর, ধনুক, টাঙ্গি, কুরুল, লাঠি প্রভৃতি অস্ত্র আর নাগরা, কাসর, করতাল ইত্যাদি বাজনা থাকে। শিকারী তার নিজের নির্দিষ্ট স্থানে বসবার পর একটা সংকেত করা হয়। তখন বিটাররা বাজনা বাজাতে বাজাতে আর চিৎকার এবং গাছের লাঠি মেরে খটখট শব্দ করতে করতে ধীরে ধীরে চলতে আরম্ভ করে, যার ফলে ওই জালের মতো পন্তার লাইনটি শিকারির দিকে এগুতে থাকে। এতে বনের ওই অংশের জন্তুগুলি তাড়া পেয়ে
প্রথমে ধীরে ধীরে শিকারী যেদিকে আছে সেই দিকে চলতে আরম্ভ করে এবং ক্রমশ বেশি ভয় পেয়ে ওই দিকে দৌড়ুতে থাকে। ফলে ওই জন্তুর কতকগুলি শিকারীর দৃষ্টিপথে এসে পড়ে এবং শিকারী তাদের ওপর গুলি চালাবার সুবিধা পায়। তোমরা ভেবো না যে যে কোনো বড় জঙ্গলে এই রকম বের শিকার করলেই শিকার পাওয়া যায়। কোন জঙ্গল বা জঙ্গলের কোন অংশ ঝাড়তে হবে তা বেছে নিতে হয়, এবং বেছে নিতে হলে অধিকাংশ স্থলে স্থানীয় লোক যারা জঙ্গলে কাঠ আনতে বা অন্য প্রয়োজনে যাতায়াত করে তাদের সাহায্য নিতে হয়। এই সকল লোকের জানা থাকে যে কোন জঙ্গলে জন্তু বেশি দেখা যায়, জঙ্গলের কোন দিকে ঝাড়তে হবে এবং শিকারী কোথায় বসবে, এসবও প্রায়ই তারাই স্থির করে দেয়। আমরা ভদ্রলোকেরা এই সব লোকদের ছোট লোক বলে অবজ্ঞা করে থাকি, কিন্তু তাদের পর্যবেক্ষণের ক্ষমতা, তাদের অভিজ্ঞতা, জঙ্গলের ভিতর নানা রকম চিহ্ন দেখে জানোয়ারের অবস্থান বা গতিবিধি স্থির করবার ক্ষমতা দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। আমার শিকার জীবনের প্রথম অবস্থায় আমি কখনো কখনো তাদের কথার উপর বেশি আস্থা না রেখে নিজের ইচ্ছানুযায়ী জঙ্গল বিট করাতাম আর নিজের বসবার স্থান ঠিক করে নিতাম, এবং এই সব শিকারে প্রায়ই কিছু পেতাম না। কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার পর আমি আর এইসব লোকদের পরামর্শ অগ্রাহ্য করতাম না, এবং তাতে খুব ভালো ফল পেতাম। একবারকার কথা আমার বেশ মনে আছে। জঙ্গলটায় অনেক ভালুক থাকে লোকেরা বলল। ঝাড়াবার বন্দোবস্ত করে আমি নিজের স্থান ঠিক করে নেবার সময় তারা আমাকে একটা ছোট পাহাড়ের ঠিক নিচেই বসতে বলল, কিন্তু ওই স্থান থেকে প্রায় ১৫০ গজ দূরে একটা জায়গায় জঙ্গলের গাছগুলো পাতলা হয়ে গেছে দেখে এবং সেখান থেকে চারদিক বেশ দেখা যাবে ভেবে আমি সেইখানেই বসলাম। বিট আরম্ভ হবার কিছুক্ষণ পরে দেখলাম যে ৫-৬টা ভালুক একটার পর একটা ওই ছোট পাহাড়ের তলা পর্যন্ত আসলো, এবং তারপর আর আমার দিকে না এসে পাহাড়ের পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেল। ঠিক এইটা ঘটবে তা ওই স্থানের লোকেরা আমাকে বলেছিল। ওই দিন আমার কাছে রাইফেল ছিল না, একটা সাদা জোরনলি বন্দুক নিয়ে বসেছিলাম। অত দূর থেকে ফায়ার করে একটাও ভালুক মারতে পারলাম না। সেদিন বেশ বুঝতে পেরেছিলাম যে এই সব লোকেরা জন্তুর গতিবিধির উপর লক্ষ্য রাখতে কত দক্ষ। আমি অনেক দিন ওই সব লোকদের মধ্যে বাছাই করা লোক সঙ্গে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে তাদের আশ্চর্য দক্ষতার পরিচয় পেয়েছিলাম, এবং যদিও এই রূপে ক্রমশ অনেক বিষয়ে অভিজ্ঞতা লাভ করেছিলাম, কিন্তু কখনো তাদের সমকক্ষ হতে পারিনি। অতি সামান্য সামান্য চিহ্ন দেখে তারা অনেক কিছু বুঝতে পারত এবং আমাকে তা বুঝিয়ে দিত। জঙ্গলে বেড়াবার সময় বা শিকার করবার সময় তাদের সঙ্গে অকুণ্ঠভাবে মিশতাম, একত্র বসে গল্প করতাম, এমনকি অনেক সময় পাশাপাশি বসে খেতাম। এতে আমি সহজে তাদের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম। আমি শাসন বিভাগে কাজ করতাম। একবার ওই দেশে কুল সাঁওতালেরা কোনো বিশেষ কারণে একটা ভয় পেয়ে বিদ্রোহী হয়ে ধনুক, তীর, টাঙি প্রভৃতি অস্ত্রে সজ্জিত হয়ে লুণ্ঠন, নরহত্যা ইত্যাদি আরম্ভ করে। ওই সময়ে আমি অবিচলিত থেকে আমার এলাকাধীন স্থানে শান্তি রক্ষা করতে সক্ষম হয়েছিলাম, এবং আমার বিশ্বাস সেই সফলতার মূলে আমি এইসব প্রজাদের যে শ্রদ্ধা আর বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম সেইটাই বিশেষভাবে কাজ করেছিল। তখনও শিকারের অছিলায় তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে অকপটভাবে কথাবার্তা কয়ে তাদের বিপদ থেকে ফেরাবার চেষ্টা করার সাহস আমার ছিল। ওই রাজ্যে আমার এলাকাধীন অংশের বাহিরে গুরুতর অশান্তি ঘটেছিল, এবং বিদ্রোহ বহু কষ্টে ও বহু সংঘর্ষের পর নিবারিত হয়েছিল। কিন্তু এসব শিকারের কথা নয়। আমার কথা বলবার উদ্দেশ্য এই যে, যা শারীরিক সামর্থ্যের উপর নির্ভর করে এমন সব পুরুষোচিত খেলা শিকার প্রভৃতিতে মানুষে মানুষে উচ্চ নীচ ভেদজ্ঞান কত সহজে দূর হয়ে তাদের ভিতর একটা সখ্য ও প্রীতি জন্মাবার সম্ভাবনা হয় সেইটার একটু আভাস দেওয়া। বড় বের শিকারে একজন মাত্র শিকারী থাকলে শিকারের সুবিধা হয় না। ওইরূপ শিকারে পন্তাল লাইন অনেক দূর বিস্তৃত হয় এবং তাতে বড় বড় জঙ্গল ঘেরাও হয়ে যায়। ফলে অনেক জানোয়ার তাড়া পেয়ে ছুটে আসতে থাকে। এর কয়েকটা মাত্র একজন শিকারীর দৃষ্টিপথে পড়া সম্ভব, অপরগুলো তার দৃষ্টির বার দিয়ে চলে যায়। এই রকম শিকারে একাধিক, এমনকি ১০-১২ জন শিকারী আসন গ্রহণ করে। যতগুলি শিকারী
ততগুলি মাচান খানিক দূর অন্তরে অন্তরে প্রায় এক লাইনে তৈরি হয় এবং শিকারীরা প্রত্যেকে এক একটি মাচানে বসে। এতে বিট করার সময় জানোয়ারেরা যে পথে দৌড়য় তার অনেকটা বিস্তার শিকারীদের দৃষ্টিপথে পড়ে, সুতরাং বেশি জানোয়ার শিকার করবার সম্ভাবনা থাকে। বড় বের শিকারে আমি বহুবার যোগ দিয়েছি, আর দু একটা কথায় তারই একটু আভাস দিই। পন্তাল লাইন খানিকটা এগিয়ে আসার পর থেকেই জানোয়ারের সাড়া পাওয়া যায়, অর্থাৎ জঙ্গলের ভিতর তাদের চলাফেরার এবং দৌড়বার শব্দ শোনা যায়। তারপরেই তারা শিকারীদের দৃষ্টিপথে আসে। জানোয়ার বেশি থাকলে শিকারীদের ঘন ঘন বন্দুকের ফায়ার চলতে থাকে। তার সঙ্গে পন্তাল লাইন থেকে চিৎকার এবং নাগরা ও ভারী করতালের বাজনা, সিংহার শব্দ সব এক হয়ে ক্রমশ তুমুল হয়ে ওঠে এবং মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে ময়ূর, ধনেশ পাখি, বনমুরগি ইত্যাদি জঙ্গলের পাখি ভয় পেয়ে উড়ে যেতে থাকে। বুঝতেই পারছ, এটা শিকারীদের পক্ষে বেশ একটা উত্তেজনার সময়। বের শিকার বৎসরের সব সময় হয় না। বর্ষা বা শরৎকালে, এমনকি হেমন্তকালের প্রথমটাতেও বের শিকারের সুবিধা থাকে না, কারণ তখন ছোট গুল্ম ও লতার নিচু ঝোপজঙ্গল এত ঘন হয় যে পন্তাল লাইন তার মধ্য দিয়ে উপযুক্তভাবে চলতে পারে না এবং জন্তুরাও ওই জঙ্গলের মধ্যে অতি সহজে আত্মগোপন করতে পারে। শীতের সময় যখন ঝোপগুলোর পাতা ঝরে পড়ে সাপ হয়ে যায়, তখন জঙ্গলের বড় গাছগুলির নিচে দিয়ে অনেক দূর পর্যন্ত বেশ দেখা যায় এবং জন্তুগুলো সম্পূর্ণভাবে লুকোতে পারে না। ফলে বিটাররা পন্তাল লাইন বজায় রেখে নির্ভয়ে এগুতে পারে। এক সুন্দরবন ছাড়া বাংলাদেশের সমতল অংশে খুব বিস্তীর্ণ জঙ্গল নাই বললেই হয়। কিন্তু তোমরা শুনে হয়তো আশ্চর্য হবে যে ওই অংশের অনেক পল্লীগ্রামে বর্ষার পরে গ্রামবাসীদের বসতির আশেপাশে বাগানে বা পতির জমিতে এত ভয়ানক ঘনঝোপ গজিয়ে ওঠে যে সেই রকম ঘনঝোপ পাহাড় ও জঙ্গল প্রধান দেশে বর্ষার পরেও সচরাচর দেখা যায় না। কখনো কখনো বাংলার ওই রকম বনে ঢুকে দেখেছি যে সেসব স্থানে দিনের বেলায়ও প্রায় রাত্রির মতো অন্ধকার। জঙ্গলের বার থেকে মনে হয় যেন এত জমাট যে একটা কাঠিও বুঝি তার ভিতর ঢুকানো যাবে না। ওই সব জঙ্গল কিন্তু বেশি বড় নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত, আর তাদের চারিদিকে মানুষের বসতি। সেই জন্য এইসব বন বড় এবং অধিক সংখ্যক জন্তুদের আশ্রয় দিতে পারে না, তাই রক্ষা। তবুও এইসব বনে অনেক সময় চিতাবাঘ আশ্রয় গ্রহণ করে গ্রামের গরু ছাগল ধ্বংস করে। বুনো শুয়োরও প্রায়ই ওইসব বনে দেখা যায়। আমার শিকার জীবনের অধিকাংশ সময় উড়িষ্যার ময়ূরভঞ্জ রাজ্যে কেটেছে। এই রাজ্য খানিকটা অংশ ছাড়া প্রধানত পাহাড় জঙ্গলের দেশ। একটা পর্বতশ্রেণী রাজ্যের মাঝখানে উত্তর দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত আছে। ওই পর্বতের নাম শিমলিপাল। শুধু এই পর্বতশ্রেণীরই আয়তন ৯৪০ বর্গমাইল, অর্থাৎ প্রায় ৬৩ মাইল লম্বা এবং ১৫ মাইল চওড়া। এর প্রায় সবটাই বিশাল বনভূমি। এছাড়া ওই রাজ্যের সমতল ভূমিতে আরও অনেক ছোট ছোট পাহাড় এবং জঙ্গল আছে। আমি অধিকাংশ জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছি এবং শিকারের উদ্দেশ্যে অনেক জঙ্গলে বেরিয়েছি, কিন্তু বাংলাদেশের বর্ষাকালের ওই রকম দুর্ভেদ্য ঝোপের মতো ঝোপ আমার চোখে বড় বেশি পড়েনি। বের শিকার বেশি বড় হওয়া উচিত নয়। বেশি বড় হলে প্রায়ই শিকার ভালো হয় না। পন্তাল লাইন অতিরিক্ত লম্বা হলে জঙ্গল ঝাড়বার সময় বিটারদের পক্ষে ওই লাইন ঠিক বজায় রেখে শিকারীদের নিকট পর্যন্ত পৌঁছে যাওয়া কঠিন হয়ে ওঠে। তাছাড়া এইরকম বড় শিকারে এত বেশি বিটার সংগ্রহ করতে হয় যে তাতে তাদের লাইন ঠিক রেখে চালাবার জন্য অনেক অভিজ্ঞ নায়কের বা চালকের দরকার হয় এবং এইরূপ নায়কের অভাবে লাইন নষ্ট হয়ে গিয়ে শিকার একেবারে পণ্ড হয়ে যায়। এই রকম একটা বড় বের শিকারের গল্প বলি। একটা প্রকাণ্ড জঙ্গলের বড় একটা অংশ ঘেরাও করবার বন্দোবস্ত করা হয়েছিল। ওই অংশের ব্যাস ৩ মাইলেরও বেশি, অর্থাৎ তার পরিধি প্রায় ১১ মাইল। প্রায় ২৫০০ বিটার সংগ্রহ করা হয়েছিল। তারা রাত্রিতে এসে জঙ্গল থেকে খানিক দূরে ক্যাম্প করল। তার মানে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শুয়ে বসে গল্প করে রাত কাটিয়ে দিল। জঙ্গলের একটা খসড়া ম্যাপ তৈরি করে সকালবেলা স্থানীয় লোকদের সঙ্গে সেই বিটারদের দলে দলে পন্তা দিতে পাঠানো গেল। বলে দেওয়া হলো কোন দল কার অধীনে পন্তাল লাইনের কোন অংশ দখল করে দাঁড়াবে। বিটাররা আপন আপন স্থানে পৌঁছে
তাদের সঙ্গে নিয়ে যাওয়া ভাত খেয়ে বেলা 12টার সময় যাতে প্রস্তুত হয়ে দাঁড়ায় এরূপ বন্দোবস্ত করা হলো। পন্তার লাইন প্রায় 5 মাইল লম্বা হয়েছিল, অর্থাৎ জঙ্গলের পরিধির প্রায় অর্ধেকটা জুড়ে অর্ধচন্দ্রাকারে লাইন ধরে বিটাররা দাঁড়ালো। 12টার সময় বন্দুক ফায়ার করে সংকেত করা হলো বিট আরম্ভ করবার জন্য। অত বড় লাইনের মাঝে মাঝে নাগরা রাখা হয়েছিল, সংকেতটা নাগরা বাজিয়ে সমুদয় লাইনে ছড়িয়ে দেবার জন্য। যেমন হয়ে থাকে সেই রকম পন্তাল লাইনের সম্মুখ দিকে ঘেরাও করা জঙ্গলের পরিধির মধ্যে জন কয়েক শিকারের জন্য মাচান করা হয়েছিল। একটা অনুচ্চ পাহাড় শ্রেণীর মাঝখানে খানিকটা ফাঁক ছিল, মাচানগুলি সেইখানেই করা হয়েছিল। ওই ফাঁকের দুই দিকেই পাহাড় শ্রেণীটি অনেকটা দূর পর্যন্ত গোল হয়ে পন্তাল লাইনের দিকে বিস্তৃত ছিল। পাহাড়ের ওপরে স্থানে স্থানে লোক রাখা হয়েছিল, যাদের কাজ হবে পাহাড়ের ওপর দিয়ে জন্তুদের পালানোতে বাধা দেওয়া। পন্তাল লাইন ঠিকমতো চলেছে কিনা দেখবার জন্য 8-10 জন পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীকে লাইনের ওপর খানিক দূর অন্তরে অন্তরে পরিদর্শক হিসাবে রাখা হয়েছিল। মোট কথা, যে রকম বন্দোবস্ত হয়েছিল তাতে শিকারটি অত্যন্ত সফল হবার কথা। এত বন্দোবস্ত সত্ত্বেও কিন্তু সেদিনকার শিকার একেবারে নষ্ট হয়েছিল। সেদিন আমার কি খেয়াল হলো, আমি সংকল্প করলাম যে শিকারির মাচানে না বসে আমি বিটারদের সঙ্গে পন্তাল লাইনে যাব এবং দেখব কি রকম বিট হচ্ছে। এইটা করাতে আমি স্বচক্ষে দেখতে পেলাম কি করে সেদিনকার শিকারটা নষ্ট হলো। আমার সঙ্গে একটা হাতি ছিল, তার উপর চড়ে আমি বিটারদের লাইনের সঙ্গে সঙ্গে চললাম। প্রথমটা লাইন বেশ অটুটভাবে এগিয়ে চলল। এইখানে বলে রাখি যে জঙ্গল ঝাড়ার সময় বিটাররা কখনো দ্রুত চলে না, খুব ধীরে ধীরে এগিয়ে চলে। ঘন্টায় 1 মাইলও চলে কিনা সন্দেহ। দ্রুত চললে লাইন ঠিক রাখা যায় না এবং জঙ্গলের জানোয়ারগুলো অতি হঠাৎ তাড়া পেয়ে সামনে শিকারীদের দিকে না গিয়ে বিটারদেরই লাইন ভেদ করে যেতে চেষ্টা করে। আর দ্রুত চলতে গিয়ে বিটারদের, যে সব হিংস্র জন্তু ঝোপের মধ্যে লুকিয়ে আছে, তাদের মুখে অতর্কিতে গিয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিটারদের সঙ্গে 1 ঘন্টা চলার পর আমার সম্মুখের জঙ্গলের মধ্যে ঢুকে দেখতে ইচ্ছা হলো কি রকম জন্তু চলাফেরা করছে। খুব খানিক দূর ঢুকে কিছু দেখতে পেলাম না, কিন্তু শব্দে বুঝতে পারলাম যে কয়েকটা বড় জানোয়ার ধীরে ধীরে যেদিকে মাচান হয়েছে সেদিকে যাচ্ছে। তখন হাতি থেকে নেমে মাহুতকে সেখানে দাঁড়াতে বলে রাইফেল নিয়ে খানিক অগ্রসর হতেই দেখলাম প্রায় 7-8টি হাতি দলবদ্ধ হয়ে চলেছে। তার ভিতর একটি বড় দাতাল পুরুষ হাতি, অপরগুলি হস্তিনী ও কয়েকটি বাচ্চা। সবচেয়ে বড় হস্তিনীটি আগে আগে যাচ্ছে এবং অপরগুলি তার পিছনে চলেছে। এইটাই হয়ে থাকে। হাতির দল চলবার সময় একটি হস্তিনী সর্বদা লিডার বা নেত্রী হয়ে দলের আগে আগে চলে। দাতাল পুরুষ হাতি কখনো দলের পরিচালক হয় না, কিন্তু সে রক্ষক বটে। বিপদের সময় সে হস্তিনী ও বাচ্চাগুলিকে পশ্চাতে রেখে এগিয়ে এসে দাঁড়ায়। হরিণের দলেও দেখেছি যে চলবার পথে কোনো একটি হরিণই সর্বাগ্রে চলে, পুরুষ হরিণ তার পিছনে চলে। এই হাতির দলে বাচ্চাগুলি একবার করে তাদের মাদের পেটের তলে চলে যাচ্ছিল, আবার বেরিয়ে এসে একটু এদিক ওদিক করে বেড়াচ্ছিল। দেখলাম হাতিগুলি একটু চঞ্চল হয়ে উঠেছে, মাঝে মাঝে এদিকে সেদিকে সুর বাড়িয়ে দিচ্ছে আর ফোঁস ফোঁস শব্দ করছে। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখতে লাগলাম। খানিকক্ষণ পরে তারা আমার দৃষ্টির বাহিরে চলে গেল। এই রকম খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে 4-5টা বড় সম্বর হরিণ আমার সম্মুখ দিয়ে চলে গেল। তারা মাচানের দিকে না গিয়ে পন্তাল লাইনের প্রায় সমান্তরালভাবে দৌড়ে গেল। তার অল্পক্ষণ পরেই বিটারদের চিৎকার অত্যন্ত তীব্র হয়ে উঠল, যেন তাদের মধ্যে একটা কি ঘটেছে। আমি তাড়াতাড়ি ঘেরাও করা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে পন্তাল লাইনে এসে দেখি যে বিষম কাণ্ড আরম্ভ হয়ে গেছে। লাইন ভেঙে গেছে। বিটাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে জোট পাকিয়ে ছুটোছুটি করছে এবং সম্বরগুলোকে তীর ধনুক নিয়ে আক্রমণ করছে। 2-1টা সম্বর পড়েছেও দেখলাম। বুঝলাম এরা শিকার পেয়ে পাগল হয়ে গেছে এবং আপাতত শাসনের বাহিরে চলে গেছে, কোনো কথাই শুনবে না। এও বুঝতে পারলাম যে তাদের এই উত্তেজনা লাইনের সব অংশে সংক্রামিত হবে, এবং হলোও তাই। সব লাইন নষ্ট হয়ে গেল আর বনের মধ্যে সে এক তাণ্ডব লীলা চলল।
এই রকম প্রায় ১ ঘন্টা চলে যখন বিটাররা আর হাতের কাছে কোনো জন্তুকে পেল না, তখন শান্ত হল। তখন প্রত্যেক নিহত জন্তুকে কয়েকজন বিটার আগলে বসে রইল এবং পুলিশ ও ফরেস্ট কর্মচারীদের আদেশে বাকি লোকেরা আবার পন্থা ধরবার চেষ্টা করল। তাও সফল হল না। তারপর কোনো মতে ওই সব লোককে যেমন তেমন করে চালিত করে সন্ধ্যার সময় মাচানের কাছ পর্যন্ত পৌঁছে দিল। সেই হাতির দল ছাড়া আর কোনো জন্তুই মাচানের শিকারীরা দেখতে পেলেন না। এই শিকার শেষ হবার পর যখন ক্যাম্পে ফিরে এলাম, তখন দেখলাম যে বিটাররা ৬-৭টা সম্বর, প্রায় ততগুলি চিতল বা চিত্র হরিণ, অনেকগুলো কুটারি বা ছোট জাতির হরিণ এবং বুনো শুয়োর মেরেছে। তারা তখন মাংস ভাগ করতে বসে গেছে। আমি যখনকার কথা বলছি, তখন সাধারণের পক্ষে জঙ্গলের জন্তু মারা নিষেধ থাকলেও যাদের বিট করবার জন্য ডাকা হতো তাদের কতকটা মৌনং সম্মতি লক্ষণঙ্গছের অনুমতি দেওয়া হতো যে তারা পন্তাল লাইনের ওপর যেসব জন্তু গিয়ে পড়বে সেইগুলির দু একটাকে মারুক। আজকাল কড়াকড় আইনে এটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা না হলে শিকার পণ্ড হয় এবং জঙ্গলের জানোয়ারের অযথা হত্যাকাণ্ড ঘটে যায়। অযথা বলছি এই জন্য যে বিটাররা মাংসর লোভে হরিণ বা ওই জাতীয় জন্তু পেলেই হত্যা করবে, তা সে জন্তু পুরুষ হোক বা স্ত্রী হোক। কিন্তু যথার্থ শিকারীরা কখনো স্ত্রী হরিণ শিকার করে না, অন্তত করা উচিত নয়। তার কারণ এ নয় যে স্ত্রীলোকের গায়ে হাত তুলতে নেই। ভালুকি বা বাঘিনী পেলে শিকারীরা ছাড়ে না। কিন্তু যেসব নিরীহ জন্তু সচরাচর দলবদ্ধ হয়ে জঙ্গলে চরে, যেমন হরিণ, তাদের দলে যদি একটা পুরুষও থাকে তাহলে ওই জাতের বংশবৃদ্ধি বা বংশরক্ষার বাধা থাকে না। কিন্তু স্ত্রী জন্তুদের হত্যা করে তাদের সংখ্যা কমিয়ে দিলে ওই জাতের বংশলোপের না হোক বংশবৃদ্ধি কমে যাবার সম্ভাবনা হয়ে পড়ে। সেই জন্য হরিণী মারা শিকারের নিয়ম বহির্ভূত। যাক, যে কথা বলছিলাম, আমি ওই দিন ক্যাম্পে ফিরে এসে একটু তদন্ত করে জানতে পারলাম যে পন্তাল লাইন চলতে আরম্ভ করার প্রায় ১ ঘন্টার মধ্যে লাইনের ২ মুখ একটু বেশি এগিয়ে গিয়ে যে পাহাড় শ্রেণীর মাঝখানে শিকারীদের মাচান তৈরি হয়েছিল, প্রায় তার ২ দিকের শেষ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং এতে জঙ্গলের অধিকাংশটাই একরকম ঘেরা পড়েছিল। ফলে হরিণগুলো একদিকে তাড়া পেয়ে অন্য দিকের বিটারদের ওপর গিয়ে পড়ছিল এবং সেখান থেকে তাড়া পেয়ে আবার অপর দিকে পন্তাল লাইন পর্যন্ত দৌড়ে আসছিল। দু একবার এই রকম হওয়ার পর বিটাররা আর লোভ সামলাতে না পেরে নিজেরাই শিকার আরম্ভ করে দিয়েছিল। অত্যন্ত বেশি লোক থাকায় এবং তাদের ভালো করে চালিত করার জন্য নায়কের অভাবে এটা ঘটেছিল। ওই দিন আরেকটা দুর্ঘটনা ঘটেছিল। যখন সন্ধ্যার সময় প্রায় ২,০০০ বিটার শিকারীর মাচানের কাছাকাছি পৌঁছল, তখন পাহাড় শ্রেণীর ঠিক সম্মুখে তারা দাঁড়িয়ে গেল। তখন তারা চিৎকার করছে এবং অনেকগুলো নাগরা একত্র বাজছে, আর তাতে ভীষণ শব্দ হচ্ছে। পন্থার লাইন তখন আর নাই। ওই ২,০০০ বিটার দলবদ্ধ হয়ে পাহাড়ের সামনে দাঁড়িয়েছে। তখনও মাচান একটু দূরে রয়েছে এবং দেখা যাচ্ছে না। আমি বিটারদের ভিড় থেকে সরে একটা পাহাড়ের গায়ে দাঁড়িয়েছি। আমার চারপাশেও অনেক লোক। সেই সময় ঘন ঘন ২টা বন্দুকের আওয়াজ শুনতে পেলাম। ১ মিনিট যেতে না যেতে আমার পাশের লোকেরা চিৎকার করে উঠল এবং প্রাণ ভয়ে যে যেদিকে পারল ছুটে যেতে যেতে অনেক লোক পড়ে গেল। তখন দেখলাম একটা প্রকাণ্ড দাতাল হাতি মাচানের ঠিক পাশের পাহাড়ের গা বেয়ে একটা ইঞ্জিনের মতো আমাদের দিকে ছুটে আসছে। তোমরা হয়তো মনে করো যে হাতি যেরকম থপথপ করে চলে তাতে তারা বেশি জোরে দৌড়তে পারে না, কিন্তু মোটেই তা নয়। তারা যখন প্রাণ ভয়ে বা ক্রুদ্ধ হয়ে দৌড়োয় তখন অত বড় জানোয়ার যে কত বেগে ছুটতে পারে তা না দেখলে বুঝতে পারবে না। নিমেষের মধ্যে হাতিটা আমা হতে ১০ গজ মাত্র দূর দিয়ে বেরিয়ে গেল আর সোজা বিটারদের ভিড়ের দিকে ছুটল। বিটাররা হাতি আসছে দেখে দুধারে দৌড়ে গিয়ে তাকে পথ ছেড়ে দিতে চেষ্টা করবার সময় অনেক লোক পড়ে যেতে লাগল। হাতি তাদের ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে অদৃশ্য হল। আমি তৎক্ষণাৎ অনুসন্ধান করলাম হাতির পায়ের চাপুনে কেউ মরেছে কিনা, এবং কেউ মরেনি জেনে আশ্বস্ত হলাম। তবে অনেক লোক যে পড়ে গিয়ে জখম হয়েছে তা জানতে পারলাম। ভাগ্যে কারো হাত পা ভাঙেনি। যে শিকারী ওই হাতির উপর গুলি চালিয়েছিলেন তিনি ভালো করেননি। তদন্তে জানলাম যে হাতি কোনো মাচান আক্রমণ করেনি,
অত বড় শিকারে কোনো জন্তু পেলেন না দেখে শিকারী বোধহয় শেষটা ক্ষুব্ধ হয়ে হাতি হাতি সই বলে তার ওপর গুলি চালিয়েছিলেন। এই রকম শিকারে হাতিকে গুলি করা শিকারের নিয়ম বহির্ভূত। হাতি মারা সব রাজ্যেই নিষিদ্ধ। কেবল যখন কোনো পুরুষ হাতি দুষ্ট প্রকৃতি বলে ঘোষিত হয় এবং তার ধ্বংসের জন্য শাসন বিভাগের কর্তৃপক্ষের আদেশ বাহির হয়, তখনই সেই হাতিটাকে মারা যেতে পারে। ওই রকম দুষ্ট প্রকৃতির হাতিকে রোগ বা গুন্ডা হাতি বলে। রোগ কথাটা ইংরাজি। পুরুষ হাতি কি করে রোগ হয়ে দাঁড়ায় তা বলি। দলে একাধিক পুরুষ হাতি থাকলে তার মধ্যে যে পুরুষ হাতিটি সর্বাপেক্ষা বৃহৎ ও বলবান সেইটি দলপতি বা যূথপতির স্থান অধিকার করে। দলের আর সব হাতি তাকে সম্ভ্রম করে চলে, কেহই তাকে বিরক্ত করতে সাহস করে না। এই অবস্থায় সদলে কোনো পুরুষ হাতি পূর্ণবয়স্ক হয়ে বা অপর দলের কোনো পুরুষ হাতি এসে যদি যূথপতিত্ব দাবি করে, তাহলে ওই দুই হাতির যুদ্ধ উপস্থিত হয়। সাধারণত কোনো হস্তিনীকে নিয়েই এই সংঘর্ষ আরম্ভ হয়। এইরকম যুদ্ধ একবার আরম্ভ হলে যতক্ষণ না একটা হত হয় বা পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়, ততক্ষণ এই যুদ্ধ চলে। কখনো কখনো দিনের পর দিন এই যুদ্ধ হতে থাকে এবং এই যুদ্ধ যেখানে ঘটে সেই স্থানের গাছপালা বিধ্বস্ত হয়ে যায়। যে হাতি পরাজিত হয়ে দল ছেড়ে যেতে বাধ্য হয়, সে যদি অপর দলে আশ্রয় না পায়, তাহলে তাহাকে সর্বহারার মতো একা একা বেড়াতে হয়। অপর দলে আশ্রয় পাওয়াও তার পক্ষে কঠিন, কারণ সেই দলের পুরুষ হাতিগুলো নবাগতকে সহজে দলে ঢুকতে দেবে না। এইরকম পরাজিত একক হাতিগুলোর স্বভাব রাগে ও ক্ষোভে অতি ভীষণ হয়ে ওঠে। স্বভাবত হাতিদের প্রকৃতি হিংস্র নয়, কিন্তু এই রোগগুলো অত্যন্ত হিংস্র হয় এবং বিনা কারণে মানুষকে আক্রমণ করে ও অনেক সময় গ্রামে ঢুকে ঘরবাড়ি নষ্ট করে দেয়। তখন এই হাতিকে হত্যা করা ছাড়া উপায় থাকে না এবং তখনই এটা শাসন বিভাগের কর্তৃপক্ষের দ্বারা রোগ বলে ঘোষিত হয়। আমার এলাকার মধ্যে একটি পাহাড়ের উপত্যকায় গভীর বনে একবার ২-৩ দিন ধরে দুইটি পুরুষ হাতির মধ্যে এই রকম যুদ্ধ হওয়ার পরে একটি হত হয়। যুদ্ধের সময় আমি সংবাদ পাইনি। প্রায় ১৫-১৬ দিন পরে যখন মৃত হাতিটার প্রকাণ্ড দাঁত দুইটা আমার কাছে ওই স্থানের নিকটবর্তী প্রজারা পুরস্কারের লোভে এনে দিল, তখন তাদের কাছ থেকে এই সংবাদ পেয়েছিলাম। এত বড় ব্যাপারটা স্বচক্ষে দেখতে পেলাম না বলে আফসোস রয়ে গেছে। হাতির দাঁত আনতে পারলে গভর্নমেন্ট বা স্টেট থেকে পুরস্কার দেওয়া হয়। হাতির দাঁত জঙ্গলে পড়ে থাকলেও তা গভর্নমেন্টের বা স্টেটের সম্পত্তি। যে লোক ওই দাঁত জঙ্গলে কুড়িয়ে পায় তার নয়। যে বরফের শিকারটার কথা বলছিলাম, তাতে বলবার মতো আরও একটা ঘটনা ঘটেছিল। শিকারের পর ক্যাম্পে ফিরে এসে খাওয়া দাওয়া করতে রাত্রি 10টা হলো। শোবার উদ্যোগ করছি, এমন সময় সংবাদ পেলাম যে একজন পুলিশ সাব ইন্সপেক্টর, যিনি পন্তাল লাইনে ছিলেন, ক্যাম্পে ফিরে আসেননি। তখনই আমি ক্যাম্পে ভালো করে তদন্ত করায় দু একজন বলল যে তারা দেখেছিল হাতি বিটারদের দলের ভিতর দিয়ে দৌড়ে যাবার সময় ওই সাব ইন্সপেক্টর হাতির পাশেই পড়ে গিয়েছিলেন, কিন্তু গোলমাল থেমে যাওয়ার পর তারা আর তাকে দেখতে পায়নি। তারা তার আর কোনো খোঁজ করেনি, কারণ তারা ভেবেছিল যে তিনি উঠে সেখান থেকে সরে গিয়েছেন। এই শুনে আমি শঙ্কিত হয়ে উঠলাম, কারণ যে বনে শিকার হয়েছিল সেটা হিংস্র জন্তুতে ভরা বলে জানা ছিল। ক্যাম্পে এসে শুনেছিলাম যে বিটাররা দু একটা বাঘও দেখতে পেয়েছিল। একে সেই দুর্গম বন, তাতে আবার শীতকালের অন্ধকার রাত্রি। সাব ইন্সপেক্টর অক্ষত দেহে থাকলেও তাকে সেই বনে রাত্রি কাটাতে হলে তার অতিশয় বিপদের সম্ভাবনা বুঝে আমার বড় ভাবনা হলো। অপর কয়েকজন পুলিশ কর্মচারী ক্যাম্পে ছিল। আমি তাদের একজনকে ডেকে বললাম সে যেন তখনই অন্তত ৫০-৬০ জন লোক নিয়ে জঙ্গলে গিয়ে সাব ইন্সপেক্টরের খোঁজ করে। সঙ্গে কতকগুলো হারিকেন লণ্ঠন আর বড় মশাল নিয়ে যেতে বললাম। যেখানে হাতির সম্পর্কে ঘটনা ঘটেছিল সে স্থান ক্যাম্প থেকে ৪ মাইল দূরে। রাত্রিতে সেখানে গিয়ে ফিরে আসতে অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। যতক্ষণ এই লোকগুলো ফিরে না আসে ততক্ষণ জেগে বসে থাকবো এই স্থির করলাম, কারণ সেদিন খুব ক্লান্ত হয়ে পড়লেও আমি জানতাম যে উদ্বেগে আমার শীঘ্র ঘুম আসবে না। ১ ঘন্টা বসে থাকার পর ভাবলাম যে জেনে আসি কখন ওই পুলিশ কর্মচারী লোকজন নিয়ে জঙ্গলে রওনা হয়েছে। আমার তাঁবুর বাহিরে খানিক দূর গিয়ে জিজ্ঞাসা করায় জানলাম যে
কেউ সাব ইন্সপেক্টরকে খুঁজতে যায়নি। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। যেখানে সেই কর্মচারী আশ্রয় নিয়েছিল সেখানে গিয়ে অনেক ডাকাডাকির পর সে বেরিয়ে এলো এবং আমার প্রশ্নের উত্তরে বলল যে কোনো লোক তার সঙ্গে রাত্রিতে জঙ্গলে যেতে রাজি হলো না। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে একথা আমাকে তখনই কেন জানালো না, কিন্তু তার কোনো উত্তর পেলাম না। আমার মন তখন ঘৃণায় ভরে গেল এবং বুঝতে পারলাম যে এই রকম লোককে জোর করে জঙ্গলে পাঠিয়ে দিয়েও কোনো লাভ নাই, তাতে কাজ হবে না। আমি তখন বিটারদের ক্যাম্পে গিয়ে ৬-৭টি গ্রামের প্রধানদের ডেকে ক্যাম্পে উপস্থিত তাদের নিজ নিজ গ্রামের প্রজাদের নিয়ে আমার সঙ্গে জঙ্গলে যাবার জন্য প্রস্তুত হতে আদেশ দিলাম। তখনই প্রায় ১০০ জন প্রজা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রধানদের সঙ্গে ক্যাম্প থেকে বেরিয়ে এলো। আমি তাদের মশাল তৈরি করতে বললাম। ওইসব জঙ্গল এলাকার লোকেরা এক অতি সহজ উপায়ে মশাল তৈরি করে। শুকনো কাঠের রলাগুলোকে ৫-৬ হাত লম্বা করে কেটে তার আগাগোড়া কুড়ুল দিয়ে থেতো করে চিরে, অর্থাৎ যাতে ভিতর পর্যন্ত ফেটে যাবে কিন্তু ফাটা অংশগুলো খসে পড়বে না, এইভাবে চিরে ওই রলার একদিকে আগুন ধরিয়ে দেয় আর সেটা জ্বলে ওঠে। এতে কাজ চলার মতো বেশ আলো হয়। কোনো মশালের আলো নিভে গেলে তাকে বার কতক দুলিয়ে দিলেই জোরে বাতাস লেগে আবার জ্বলে ওঠে। লোকগুলি মশাল তৈরি করতে আরম্ভ করলো দেখে আমি পোশাক বদলাবার এবং বন্দুক আনবার জন্য তাঁবুতে ফিরে গেলাম। পোশাক বদলাচ্ছি, এমন সময়ে একজন লোক এসে বলল যে তখনই সাব ইন্সপেক্টর ক্যাম্পে ফিরে এলেন। তার বড় আঘাত লেগেছে এবং তিনি ভালো চলতে পারছিলেন না। দুজন লোকের উপর ভর দিয়ে খুব ধীরে ধীরে চলছিলেন বলে তার ফিরতে এত দেরি হয়েছে। তারপর সাব ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে জানলাম যে আহত হাতিটা একেবারে ঠিক তার সামনে এসে পড়েছিল এবং তিনি দৌড়ে পালাবার সময় পড়ে গিয়ে ভারী আঘাত পান আর প্রায় অচেতন হয়ে যান। নিকটে একজন কনস্টেবল ছিল। গোলমাল একটু কমলে সে কয়েকজন বিটারের দ্বারা তাকে একদিকে বয়ে নিয়ে গিয়ে ওই লোকদের সাহায্যে তার শুশ্রূষা করে। যখন আর সব লোকেরা সেখান থেকে ক্যাম্পে ফিরতে শুরু করল তখনও তার চলবার মতো অবস্থা হয়নি। খানিক পরে যখন চলবার মতো ক্ষমতা হলো তখন তিনি ওই লোকদের সাহায্যে ক্যাম্পে ফিরে এসেছেন। এই ঘটনা থেকে অনেক চিন্তাই মনে উদয় হয়। সেগুলো আমি আর বললাম না, তোমাদেরই ভাবতে দিলাম। শুধু এইটা আশা করি যে তোমরা বিপদের সময় তোমাদের সাথীদের বা যে কোনো লোকের যতটুকু সাহায্য করতে পারো তা করতে কুণ্ঠিত হবে না। বের শিকারে যদিও শিকারী মাচানে বসেই শিকার করে, তবুও সময়ে সময়ে তার অত্যন্ত বিপদ ঘটে যায়। আমি জঙ্গলের জানোয়ারের আক্রমণে শিকারীর যে বিপদ উপস্থিত হয় তার কথা বলছি না, কারণ সেরকম বিপদ বের শিকারে খুবই কম ঘটে এবং ওইরূপ বিপদ অন্যরকম শিকারে, যার কথা পরে বলবো, বেশি ঘটবার সম্ভাবনা থাকে। বের শিকারে কোনো শিকারীর যে বিপদ অন্য শিকারীর কাছ থেকে আসতে পারে তার কথাই এখানে বলছি। এই বিপদ অধিকাংশ সময়ে শিকারীর নিজের অবিবেচনার অথবা অন্য শিকারীর শিকারের নিয়মের অজ্ঞতা বা অতিলোভের ফলে ঘটে থাকে। শিকারের একটি প্রধান নিয়ম হচ্ছে যে শিকারী কখনো অন্য শিকারীর মাঝখানের নিকটবর্তী স্থানে গুলি করবে না। তার কারণ গুলি কঠিন মাটিতে বা গাছে লেগে প্রতিহত হয়ে ঊর্ধ্ব দিকে এবং অন্য পথে চালিত হয়ে অপর শিকারীর মাঝখানের দিকে ছুটতে পারে বা পাথরে লেগে খণ্ড খণ্ড হয়ে খণ্ডগুলি চারদিকে ছিটকে গিয়ে অপর শিকারীকে আঘাত করতে পারে। এই জন্য বের শিকারের নিয়ম এই যে প্রত্যেক শিকারী তার নিজের মাচানে বসবার আগে তার দুদিকেই ভালো করে দেখে নেবে অপর শিকারীর মাচান কোন লাইনে এবং কত দূরে অবস্থিত, এবং ওই দুদিকে কখনো গুলি চালাবে না। এই জন্যই মাচানগুলো যথাসম্ভব এক লাইনে তৈরি করা হয়। এই রকম বিপদের দু একটা গল্প বলি। একবার একটা বড় বের শিকারে আমি আমার পূজনীয় অগ্রজ, অধুনা পরলোকগত স্বর্গীয় সাতকড়ি চট্টোপাধ্যায়ের মাচান থেকে ২টা মাচানের পর তৃতীয় মাচানে বসেছিলাম। আমার দাদা উড়িষ্যার বাঙালিদের মধ্যে একজন প্রধান ও বিখ্যাত শিকারী ছিলেন এবং আমার শিকারের সর্বপ্রথম হাতেখড়ি তার কাছেই হয়। যেদিনের কথা বলছি সেদিন প্রায় সন্ধ্যার সময়, যখন অল্প অন্ধকার হতে আরম্ভ হয়েছে, তখন পন্তাল লাইন শিকারীদের মাচানের কাছে পৌঁছল। আমি কোনো জানোয়ার সেদিন দেখতে পেলাম না। বিটাররা আমার মাচানের কাছে পৌঁছে যাবার পর
আমি মাচান থেকে রাইফেল নিয়ে নেমে পড়লাম এবং বিটারদের ভিতরে গিয়ে দাঁড়ালাম। সেখানে কয়েকজন বিটার বলল, বাবু, একটু আগে আমরা একটা চিতাবাঘকে আমাদের আগে আগে চলতে দেখেছি। তখনও বিটাররা অন্য মাচানগুলির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমি তাদের লাইন ছেড়ে জঙ্গলের ভিতর প্রায় 40 গজ এগিয়ে গেলাম এবং সতর্ক হয়ে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখতে দেখতে চলতে লাগলাম। উদ্দেশ্য, যদি চিতাবাঘটাকে দেখতে পাই তাহলে গুলি করব। অল্পক্ষণ চলার পর আমি পিছনের দিকে চেয়ে পন্থার লাইনের লোকদের সম্বোধন করে চেঁচিয়ে কি একটা কথা বললাম। তৎক্ষণাৎ আমি শুনতে পেলাম দাদা উচ্চ স্বরে বলছেন, অক্ষয় নাকি? আমি উত্তর দিলাম, হ্যাঁ। তিনি আমা হতে খানিক দূরে অবস্থিত তার মাচান থেকে বললেন, এদিকে এসো। আমি তার কাছে পৌঁছতেই তিনি মাচান থেকে নেমে পড়লেন। দেখলাম যে তার মুখখানি একেবারে সাদা হয়ে গেছে, কিন্তু চোখ দুটি আগুনের মতো জ্বলে উঠেছে। তিনি আমাকে অত্যন্ত কঠিন স্বরে বললেন, অক্ষয়, আজ এখনই আমাদের মা একসঙ্গে দুটি ছেলেই হারাতেন। তখন আমাদের পিতা জীবিত ছিলেন না। তুমি এই সময়ে পিটারদের লাইন ছেড়ে কালো কোট পরে একলা মাচানের দিকে এগিয়ে আসছ। এমন হতভাগা বুদ্ধি তোমার কি করে হলো? ভালুক ভেবে আমি রাইফেল দিয়ে তোমাকে লক্ষ্য করে যে মুহূর্তে ফায়ার করব, ঠিক সেই মুহূর্তে তোমার গলার আওয়াজ শুনতে পেলাম। তোমাকে গুলি করে আমিও যে তখনই বন্দুকে আত্মহত্যা করতাম। দেখলাম অত্যন্ত উত্তেজনায় তার শরীর তখনও থরথর করে কাঁপছে। বাস্তবিকই অতি হতভাগা বুদ্ধি আমার সেদিন হয়েছিল। আমি একেবারে শিকারের নিয়মের বিরুদ্ধে কাজ করেছিলাম। এক্ষেত্রে সম্পূর্ণ দোষ আমার। এই ঘটনার কয়েক বৎসর পূর্বে এইরকমই একটা ব্যাপারে ময়ূরভঞ্জ রাজ্যের ভূতপূর্ব মহারাজা শ্রী রামচন্দ্র ভঞ্জদেও প্রাণ হারিয়েছিলেন। বের শিকারে মাচানে বসে তিনি ভালুককে গুলি করেন। ভালুকটা আহত হয়ে পালাতে আরম্ভ করে। মহারাজা ভালুককে অনুসরণ করে মারবার জন্য মাচান থেকে নেমে পড়েন। তার সঙ্গে তার একজন ভৃত্য মাচান থেকে নামে। মহারাজার গায়ে কালো পোশাক ছিল। তিনি মাচান থেকে নামার পর তাকে ভালুক ভ্রমে পরবর্তী মাচানের শিকারী গুলি করেন। ফলে চাকরটি সাংঘাতিক রূপে আহত হয়ে পড়ে যায় এবং একটি বুলেট খণ্ড খণ্ড হয়ে গিয়ে তার এক খণ্ড মহারাজার হাতের তালুতে বিদ্ধ হয়। মহারাজার এই আঘাত তখনকার মতো সাংঘাতিক হয়নি বটে, কিন্তু আঘাতের জন্য অস্ত্রচিকিৎসা হওয়ার অল্প কয়েকদিন পরে শরীরের ওই ক্ষতস্থানটি বিষিয়ে গিয়ে তার দেহান্ত ঘটে। তার এই অকাল মৃত্যুতে রাজ্যের সমস্ত প্রজা ও কর্মচারী সত্যকারের গভীর বিষাদে আচ্ছন্ন হয়েছিল। তার জীবদ্দশায় তার মতো সর্বপ্রকার রাজগুণে অলঙ্কৃত রাজা উড়িষ্যার, এমনকি ভারতবর্ষের রাজন্যবর্গের মধ্যে বেশি ছিলেন না বললে অত্যুক্তি করা হয় না। আমি আর একবার অন্য শিকারীর বন্ধুকে কী রকম বিপন্ন হয়েছিলাম সেটাও বলি। এই অপর শিকারী আমারই পুত্র। তখন তার বয়স আন্দাজ 17 বৎসর। তার পূর্বেই সে শিকারে অভ্যস্ত হয়েছিল এবং কয়েকটা চিতাবাঘ ও ভালুক শিকার করেছিল। নূতন শিকারের উৎসাহ তখন তার প্রচুর। একদিন কাছারি করছি, এমন সময় একজন প্রজা এসে বলল যে সেখান থেকে প্রায় 10 মাইল দূরে তাদের গ্রামের কাছে একটা ছোট জঙ্গলে সেই দিন প্রাতে দুইটা বেশ বড় ভালুক দেখতে পেয়ে গ্রামের লোকেরা জঙ্গলটার চারদিকে পাহারা দিচ্ছে, আর আমাকে যেতে অনুরোধ করবার জন্য ওই লোককে পাঠিয়ে দিয়েছে। আমার যেতে তত ইচ্ছা ছিল না, কিন্তু আমার পুত্র ওই সংবাদ শুনতে পেয়ে আমাকে অনুরোধ করায় তাকে এবং একজন পিয়নকে সঙ্গে নিয়ে ওই গ্রামে উপস্থিত হলাম। গ্রামটি একটি মোটর রাস্তার উপরেই ছিল, সুতরাং পৌঁছুতে দেরি হলো না। আমরা পৌঁছুতেই গ্রামবাসীরা বেরিয়ে এসে জঙ্গলের সীমানায় পন্থা ধরল। জঙ্গলটা সমতল ভূমিতে, কিন্তু তার একটা দিক অল্প পরিসর হয়ে একটা জঙ্গলে ঢাকা ছোট এবং নিচু পাহাড়ের গায়ে ঠেকেছে। এর বিপরীত দিক থেকে বিট শুরু হলো। মাচান করবার আর সময় ছিল না। ছেলেকে আর পিয়নকে জঙ্গলের সেই অপরিসর স্থানে পাহাড়ের ঠিক ওপরেই একটি সুবিধামতো গাছ দেখে তার দুই ডালের ওপর বসিয়ে দিলাম। তাদের দুজনের হাতে দুইটা সাদা জোরনলি বন্দুক দিলাম এবং ওই বন্দুকের কার্তুজগুলি ছেলেকে দিয়ে দিলাম। আমি রাইফেল নিয়ে সেই গাছ থেকে প্রায় 100 গজ দূরে মাটিতে দাঁড়ালাম। ছেলেকে এবং পিয়নকে
আমার দাঁড়াবার স্থান দেখিয়ে দিলাম। বিট শুরু হওয়ার প্রায় 15 মিনিট পরেই বন্দুকের আওয়াজ শুনতে পেলাম। ছেলে চেঁচিয়ে বলল একটি ভালুককে সে ফেলেছে। তার 5 মিনিট পরেই আর একটি বেশ বড় ভালুককে আমার হতে প্রায় 40 গজ দূর দিয়ে পাহাড়ের দিকে দৌড়ে যেতে দেখলাম। তখন ভালুকটা আমার আর অপর শিকারীর অর্থাৎ পুত্রের গাছের লাইনের ওপর এসে পড়েছে। আগেই বলেছি যে ওই লাইনের ওপর কোনো জন্তুকে গুলি করা শিকারের নিয়ম বিরুদ্ধ। ভালুকটা ওই লাইন পার হয়ে পাহাড়ের দিকে খানিকটা পথ যাওয়া মাত্রই আমি ফায়ার করলাম। বুঝতে পারলাম যে ভালুক আহত হলো, কিন্তু পড়ল না, দৌড়ল। আমিও তার পিছনে দৌড়লাম। আমার কাছে ওই গ্রামের একজন লোক টাঙি নিয়ে দাঁড়িয়েছিল। সেও আমার সঙ্গে ছুটল। খুব খানিকটা দৌড়ে যাওয়ার পর সঙ্গের লোকটি দেখিয়ে দিল যে ভালুকের রক্তের দাগ পাশেই একটা ঝোপ পর্যন্ত পৌঁছে শেষ হয়েছে। সেই ঝোপ ভালো করে লক্ষ্য করায় ভালুকটাকে দেখতে পেলাম একটা জায়গায় দাঁড়িয়ে ধুঁকছে। তৎক্ষণাৎ ফায়ার করায় সে ওইখানেই পড়ল, আর উঠল না। ইতিমধ্যে আমার ছেলে ও পিয়ন তাদের বন্দুক দুইটা হাতে ধরে আমার কাছে দৌড়ে এসেছে। ভালুকটা পড়েছে দেখে তারা আশ্বস্ত হলো। তখন পিয়ন বলল, আমার বন্দুকটাতে কার্তুজ ছিল না, আমি ফায়ার করতে পারিনি, এই দেখুন হুজুর। এই বলে যেমন সে তার বন্দুকের ঘোড়া টিপেছে, অমনি আমার কান থেকে 1 ফুটের মধ্যে সেই বন্দুক ফায়ার হয়ে গেল, আর আমার কান খানিকক্ষণের জন্য কালা হয়ে গেল। আমরা সকলেই একেবারে হতভম্ব হয়ে গেলাম। আমার সঙ্গের সেই টাঙ্গি হাতে লোকটি অত্যন্ত বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে বলল, কি সর্বনাশী এখনই হয়েছিল। আমি তার পিঠ চাপড়ে তাকে আশ্বাস দিয়ে বললাম, ভয় কি, আমি তো মরিনি, ওঠো। আমার ছেলের আর পিয়নের অবস্থা তখন প্রায় তদ্রূপ। ব্যাপারটা হয়েছিল এই, আমার পুত্র আর পিয়ন গাছে বসবার পরই পুত্র তার বন্দুকের দুইটা নলাতেই কার্তুজ ভরে দেয়। ঠিক সেই সময় বিট আরম্ভ হওয়ায় দুইজনেই জঙ্গলের দিকে নজর রেখে বসে যায়। পিয়নের বন্দুকে কার্তুজ ভরতে কারো মনে ছিল না। তারপর ছেলের একটা ফায়ারে যখন প্রথম ভালুকটা পড়ল, তখন সে আর দ্বিতীয় ফায়ার করেনি। আমার রাইফেল ফায়ারের পর যখন দ্বিতীয় ভালুকটা পালালো এবং আমি তার পিছনে ছুটলাম, তখন ছেলের কথায় পিয়ন আগে গাছ থেকে লাফিয়ে পড়া মাত্র সে পিয়নকে তার নিজের হাতের বন্দুকটা ধরিয়ে দিয়ে বেশি উঁচু থেকে লাফিয়ে পড়েই পিয়নের হাত থেকে একটা বন্দুক নিয়ে আমার কাছে পৌঁছবার জন্য ছুটেছিল। এই সময়টা তাড়াতাড়িতে তাদের দুজনের বন্দুক বদল হয়ে গিয়েছিল। ছেলের কার্তুজ ভরা বন্দুক পিয়নের হাতে রয়ে গেল, আর ছেলে পিয়নের খালি বন্দুকটা নিয়ে ছুটেছিল। তার ফলে এই ঘটনা। যখন দ্বিতীয় ভালুকটা পালায়, তখন পিয়ন তার নিজের খালি বন্দুক ফায়ার করতে চেষ্টা করে সফল হয়নি। তাতেই সে আমাকে দেখাচ্ছিল যে তার বন্দুকে কার্তুজ ছিল না। এই পিয়ন বন্দুকের ব্যবহার কিছু কিছু জানত, সেই জন্যই তার হাতে বন্দুক দিয়ে ছেলের সঙ্গে বসতে দিয়েছিলাম। এই ব্যাপারে ছেলের আমি বিশেষ দোষ দিই না, কারণ যে সময় বন্দুক বদল হয়েছিল সে সময় সে আমার বিপদ বুঝতে পেরে খুব বিচলিত হয়েছিল এবং শীঘ্র আমার কাছে পৌঁছবার জন্য অতিশয় ব্যগ্র হয়ে উঠেছিল। সেদিনকার দুইটা ভালুকই খুব বড় ছিল। আশ্চর্যের বিষয় এই যে দুইটাই পুরুষ ভালুক ছিল, যা সচরাচর দেখা যায় না। আমার প্রথম ফায়ারের বুলেটটা ভালুকের অন্ত্র ভেদ করে যায়, সেই জন্য সে সেখানেই পড়েনি।